দেখো, শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি শুনতে শুনতে সেই রাখাল বালকের গল্পটা মনে পড়ে যায়। বাঘ পড়েছে। এর আগে পর্যন্ত, গত বছর পর্যন্ত উনি একটা ডেট দিয়ে দিতেন, এই নভেম্বর ঠিক উৎসব হয়ে গেলেই ডিসেম্বর মাসে, এই বছরের ডিসেম্বর পর্যন্ত সরকার থাকবে। এবার বারবার যদি তুমি একই কথা বলতে থাকো না, তোমার কিন্তু গ্রহণযোগ্যতা থাকে না। সমস্যাটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, শ্রমিক ভট্টাচার্য হোক, তারা প্রেস যা যা তথ্য এবং যা যা তত্ত্ব কথা বলে, সেই কথাগুলো কি অমিত শাহর কাছে পৌঁছয় না? যে কোনো প্রেস কনফারেন্সে এত লক্ষ চুরি, এত কোটি চুরি, যেটা আমরাও বিশ্বাস করি। কারণ যে কাউন্সিলর মানে বিড়ি, আমি সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু যে কাউন্সিলর মোটামুটি বিড়ি কাউন্টারে খেত, তারা স্করপিও চাপছে, এই ট্র্যাজেক্টারিটা কোনো অর্থনীতিতে সম্ভব নয়, এলান মাস্কের কাছে সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে এইগুলো সব সত্যি, কিন্তু যে ক্লাসিফাইড ইনফরমেশন শুভেন্দু অধিকারীর কাছে থাকে, শ্রমিক ভট্টাচার্য, এখন তো শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, সুকান্ত মজুমদার মন্ত্রিসভার সদস্য, তাদের কথার কি বিশ্বাসযোগ্যতা নেই? অমিত শাহ কি পাত্তা দেয় না? কেন বলছি? কারণ রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে 355 বা 356 লাগে। 355 মানে পুলিশটা হচ্ছে রাষ্ট্রপতির আন্ডারে, 356 স্বরাষ্ট্রটা, 356 মানে কে সেটাকে নোটিফাই করে? বিরোধী দলনেতা। আজকে বিরোধী দলনেতা যে কথাটা বলছেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না জেনে বলছেন। যদি নির্বাচন না হওয়ার জন্য, মে মাসে এসআইআর না হওয়ার জন্য, নির্বাচন না হওয়ার জন্য যদি সরকার পড়ে যায়, অ্যাজ উই স্পিক গুজরাটে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সব মন্ত্রী ইস্তফা দিয়ে দিয়েছে। সেখানেও যতক্ষণ না তুমি নোটিফিকেশন জারি করছো অ্যাকর্ডিং টু 7th শিডিউল, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ার কথা। হয়েছে? ভারতবর্ষে অনেক কথা বলা যায়। এবার শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলো, সে কেন বলছে, তাহলে কেন বলছে মনে হয়? কারণ শুভেন্দু অধিকারীকে তো রেলিভেন্স ধরে রাখতে হবে। শুভেন্দু অধিকারীর কথা খোঁজেই রয়েছে শুভেন্দু অধিকারীকে, শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন। সায়ন বন্দ্যোপাধ্যায়ের কাছে, সায়ন কিভাবে দেখছেন, কেন প্রয়োজন হচ্ছে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দেওয়ার? বিরোধী দলনেতা কংগ্রেস মনে করে প্রাসঙ্গিকতা খোঁজার জন্য এই সমস্ত বক্তব্য। আপনি কি মনে করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি যে কথা গতবার বলছিলাম যে আমার ভাইপো খুব ছোট্ট, সে যখন রাত্রিবেলা খাবার খেতে বসে কিন্তু খাবার খায় না, সে মাঝে মাঝে ভয়ের জন্য বলে তাড়াতাড়ি খেয়ে নে, নাহলে জুজু চলে আসবে। কিন্তু ওই আর কি, মানে রেলিভেন্সি রাখতে হবে, তো রাজনীতির রেলিভেন্সি খুব প্রয়োজনীয়। এর আগে কি ছিল, ভাইপো অমুক তারিখে গ্রেপ্তার হবে, কালীঘাটের কাকু জেলে গেছে, ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে, এবারে ভাইপো গ্রেপ্তার হবে। কালীঘাটের কাকু জামিনে বেরিয়ে চলে এসছে, পার্থ ছাড়া এই মুহূর্তে বাকি সবাই জামিনে। আপনি শুভেন্দুবাবুর কাছে উত্তর চান, শুভেন্দুবাবু উত্তর দিতে পারবে না। আসলে এই সমস্ত গল্প দিয়ে উনি ফাঁকা আওয়াজ দিয়ে রেলিভেন্ট করে রাখতে চাইছেন। তৃণমূল বনাম বিজেপি, এই লড়াই যতক্ষণ থাকবে ততক্ষণ একমাত্র তৃণমূল আর বিজেপির ভোট পাবে। এই লড়াই একবার ভেঙে গেলে এই বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, তারপরের ভোটে সেই ভোটে তৃণমূলকেও খুঁজে পাওয়া যাবে না। যে কথা আমরা বলছি খুব স্পেসিফিক, আপনিও বললেন কথাটা, যে 2019 সালে বিজেপি 18, 2024 সালে বিজেপি 12। ইন দ্য মিন টাইম পৌরসভা নির্বাচন, পশ্চিমবাংলার একমাত্র পৌর বোর্ড বিরোধী হিসেবে চালাই আমরা, নদিয়া জেলার তাহেরপুর। আমাদেরকে কনসিডারেশনে রাখা ছাড়া পশ্চিমবাংলার রাজনীতিতে, বিরোধী রাজনীতি বা এ রাজ্যের রাজনীতিতে সে রাজনীতির অঙ্ক মিলবে না। কথা খুব স্পেসিফিক, কথা খুব পরিষ্কার। 1977 সালে এই জনতা দলের হাত ধরে সেই সময়ের কংগ্রেসের পতন ঘটেছিল, কিন্তু সেই বছরই 1977 সালে পশ্চিমবাংলার ভোটে জনতা দল জেতেনি। সেই বছর 231টা আসন নিয়ে বামফ্রন্ট জিতেছিল। এবার রাম মন্দিরের ঢেউ তুলে গোটা বিজেপি গোটা দেশ জুড়ে ভোট করাতে নেমেছে। সেই রাম মন্দির যে লোকসভা কেন্দ্রে, সেখানে বিজেপি 2024 সালে হেরেছে। এত সহজ রাজনীতির অঙ্ক নয়, বাকি আছে এত গালগল্প দিয়ে।